নমস্কার, আমি হীরক আর আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে ইপিএল লা লিগা, ভারতীয় ফুটবল থেকে আন্তর্জাতিক ফুটবল, সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। শেষ 2 ম্যাচ থেকে মাত্র 1 পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল, কিন্তু খুইয়েছে 5 পয়েন্ট। শর্ট ফরম্যাটের লিগে এত পয়েন্ট খোয়ানো যে লাল হলুদের চিন্তা বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এর মাঝেই দলের ফুটবলারদের আপাতত 5 দিনের ছুটি দিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। ফুটবলারদের ধকল কমাতেই নাকি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একেবারে আগামী মঙ্গলবার থেকেই প্রস্তুতিতে নামবে লাল হলুদ বাহিনী। অন্যদিকে গত ম্যাচে ফিট থাকলেও ক্রেসপোকে খেলাননি অস্কার ব্রুজো। শোনা যাচ্ছে ক্রেসপো নাকি টানা 20 থেকে 30 মিনিট খেলার মতো পরিস্থিতিতে ছিলেন, তবুও অস্কার নামানোর ঝুঁকি নেননি। দলের প্রয়োজনের সময় কোচের এমন সিদ্ধান্ত কিন্তু প্রশ্ন তোলার জন্য যথেষ্ট। তবে কেরালা ম্যাচের প্রথম একাদশে ক্রেসপো ফেরার সম্ভাবনা নাকি প্রবল। অন্যদিকে কেভিন সিবিলে দলের সঙ্গে রিহ্যাব সারলেও কবে মাঠে নামতে পারবেন তা নিয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই। এই মার্চ মাসে তার নামার সম্ভাবনা তো নেই, এপ্রিলে নামলে আদৌ কবে থেকে নামতে পারবেন তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নন খোদ কোচ অস্কার ব্রুজো। শুরুটা ভালোভাবে করলেও ইস্টবেঙ্গল যে ফের ছন্নছাড়া হয়ে পড়েছে তার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। ইস্টবেঙ্গল টিমের কি হাল হতে চলেছে সেটা বুঝে গেছে অস্কার, তাই ছুটিতে পাঠিয়েছে দলকে। বলছেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাজি, লাল হলুদকে নিয়ে স্বপ্নভঙ্গ আগেই হয়েছিল, কিন্তু 2 ম্যাচে 5 পয়েন্ট নষ্ট করায় চ্যাম্পিয়ন হওয়ার আশা সব শেষ, বলছেন বিকাশ। ও বুঝতে পেরে গেছে যে টিমে কি হাল হবে, ও বুঝতে পেরে গেছে। হ্যাঁ, ওই জন্যই 5 দিন ছুটি দিয়ে ভালোই করেছে। মরি তো আমরা না, আমরা আমরা আশা দেখি, স্বপ্ন দেখি, সব কিছু দেখি, কিন্তু যারা স্বপ্ন দেখলে বাস্তবে রূপায়িত হবে তারাই স্বপ্ন দেখেন। আর কি রিয়েলি খুব ভালো শুরু করেছিলাম, ভালো অনেক বছর বাদে আইএসএল এর পরপর ফার্স্ট দুটো ম্যাচ জিতলাম। তারপরেও এই ছোট লিগে 5 পয়েন্ট লস মানে তুমি ছেড়ে দাও এখন। আর মানে আর চ্যাম্পিয়নশিপের আর আশা আমরা দেখছি না, কারণ আমাদের প্রতিপক্ষ মোহনবাগান যে ফুটবলটা খেলছে সেই ফুটবলটা আমার মনে হয় না মোহনবাগানকে কেউ হারাতে পারবে বলে মনে হয় না। এই লিগে যা টিম আছে মোহনবাগান যেভাবে খেলছে, কোন রকম বড় অঘটন না ঘটলে ওদের হারানো সুযোগ দিবে। তো আর কি বলবো, বারবার এক কথা বলতেও ভালো লাগে না। সাপোর্টাররা শুনতে শুনতে প্রাণ পচে গেছে। প্রতি বছরই আশা করি চ্যাম্পিয়ন হবো, কোনো বছরই পারি না। মোহনবাগানকে ইস্টবেঙ্গল হারাতে পারবে না যে সেটা শুধু বলছেন না বিকাশ পাজি, বলছেন লাল হলুদের ইউসেফের থেকে অনেক বড় ফুটবলার জেমি ম্যাকলরেন। আর ম্যাকলারেন মানে ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং এ লিগেও বেশ কয়েকবার, যে যতটুকু জেনেছি আর কি, বেশ কয়েকবার হাই স্কোরারও ছিল। সুতরাং ওর সঙ্গে তুলনা এখন করা খুব মুশকিল আছে। তবু প্রথম দুটো ম্যাচে ও 3-4টে গোল করেছে, এটা ভালো, নট ব্যাড। বাট তুলনা করলে আমি ম্যাকলারেনকেই এগিয়ে রাখবো, ম্যাকলারেনকে সবসময় এগিয়ে রাখবো। প্লাস ও তো তোমার অনেকদিন ধরেই খেলছে, ও তো সবে এসছে, প্লেয়ারদের সঙ্গে এখনো সেইভাবে পরিচিতি হয়নি। তার মধ্যেও যেটুকু খেলার, কিন্তু ও খেলছে। হয়তো এর আগের দিন একটা ব্যাড লাগ গেছে, বলটা হেড করলে হয়তো গোল হতো, পায়ে মেরে দিয়েছে। যাই হোক, স্ট্রাইকার তো গোল মিস করতেও পারে, গোলও করতে পারে, নিয়ে আফসোস করা নেই। কিন্তু টোটাল টিমটা খুব হঠাৎ করে যেন থার্ড ম্যাচ থেকে কোলাপস করে গেল। মানে রিয়েলি আমাদের গুড লাক যে আমরা 1 পয়েন্ট পেয়ে। 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে সকলে ধরাছোঁয়ার বাইরে মোহনবাগান সুপার জায়ান্ট। লোবেরার এই টিমকে নিয়ে বিশ্লেষণ করলেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়। তার মতে এই টিমটার ইউএসপি দীর্ঘদিন ধরে একটা সেট টিম ধরে রেখেছে তারা। তো টিম কোয়ালিটি টিম হলে না, কনসিস্টেন্ট, যদি এই টিমটা ভেঙে যেত তাহলে কিন্তু এই পারফরমেন্সটা থাকতো না। আমি বারবার তো বলে আসছি যে টিম ভালো, মোহনবাগানকে সবসময়, মোহনবাগান, ইস্টবেঙ্গল এদের বা মোহামেডান স্পোর্টিং যারা আমরা এত বছর ধরে দেখে আসছি, তাদের একটা জিনিস বারবার করা হয়েছে সারা জীবন ধরে, যেটা হচ্ছে টিমটাকে ভালো করতে হবে। 70-এর দশক, 7-এর দশক, 8-এর দশক, 9-এর দশক, এখানে দেখবি বাঞ্চ অফ প্লেয়ার অনেক বছর ধরে খেলতো এবং তাতে পারফরমেন্স অনেক বেটার হতো। এবং সেখানে মোহনবাগানের এই প্রত্যেকটা বিদেশি আজকে 4 বছর করে খেলছে, প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার 4-5 বছর ধরে মোহনবাগান টিমে রয়েছে।
তো এগুলো হচ্ছে সেরা প্লেয়ার, ভারতবর্ষের সেরা ইন্ডিয়ান প্লেয়ার। এই যে সংমিশ্রণটা মোহনবাগানের, বিদেশি এবং স্বদেশি, এই সংমিশ্রণটা ভীষণ ভালো মোহনবাগানের, যেটা ওর কোনো টিমের নেই। এবং এটা করা খুব মুশকিল, যেহেতু মোহনবাগান একটা সেট আপ তৈরি হয়ে গেছে, এবং মোহনবাগানের দূরদর্শিতা এটাই যে সেট আপটাকে কিছুতেই ভাঙছে না, এই ভাঙতেও দেয় না। কেননা এখানে যেটা হয় আর কি, সব কিছু দিক থেকে, অর্থনৈতিক হ্যানা ত্যানা সব যেগুলো থাকে, সেই দিক থেকে মোহনবাগান টিমটা এই যে ধরে রাখাটা, এবং প্রত্যেকটা ভালো প্লেয়ার যে সবসময়, এবং যেখানটা কোথাও একটুখানি ল্যাক আছে সেখানে ভালো প্লেয়ার নিয়ে নেওয়া হচ্ছে। তুই প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ারকে দেখ না, প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার অসাধারণ সব প্লেয়ার। তো মেহতাব বলে প্লেয়ারটাকে যে ভালো একটুখানি ওখানে দরকার, ওকে নিয়ে নিল এবছরে। এরকম যেখানে যেখানে একটু সমস্যা দিচ্ছে, ওদের কম্প্যাক্ট হয়ে যাচ্ছে। এবং মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়াটা মানে আমি জানি না, মোহনবাগান খুব কিছু অঘটন না করলে মোহনবাগান আবার চ্যাম্পিয়ন হবে। এই মুহূর্তে ভারতের সেরা স্ট্রাইকার জেমি ম্যাকলরেন, মানতে দ্বিধা নেই সত্যজিৎ চ্যাটার্জির অজি স্ট্রাইকারের ধারাবাহিকতায় মুগ্ধ করেছে তাকে। না, ম্যাকলেনের এটা অসাধারণ। ও না, আমি আগেও বলেছি, হি ইজ এ ভেরি গুড স্ট্রাইকার। ওর মতো স্ট্রাইকার এখন ভারতবর্ষে কেউ নেই, এটা আমার কাছে মনে হয়েছে। ও স্ট্রাইকিং জোনটাতে মারাত্মক, কিন্তু আমি তোকে বলে রাখলাম। হ্যাঁ, সকলে বলছে লোবেরার হাতে পড়ে বদলে গেছে দিমিত্রি পেত্রাতোস, তবে সত্যজিৎ বলছেন দিমির সমস্যা ছিল ফিটনেস, সেটাতে কাজ করার পাশাপাশি কোচের ভরসা, তাই আবার স্বমহিমায় দেখা যাচ্ছে তাকে। ব্যাপারটা হচ্ছে কোচেদের না, এক একটা কোচের এক এক রকম ইডিওলজি থাকে, বুঝতে পেরেছিস? তো সেখানে আগের মালিনোর হয়ে মনে হয়েছে দিমিকে পরে পরে খেলাবো, এই লোবেরও এসে মনে করছে যে আগের থেকেই দিমির প্রয়োজন। এবং দিমি ইজ এ গুড প্লেয়ার, এ বিষয়ে কোনো সমস্যা নেই। আমি বারবার বলেছি, ইজ এ কোয়ালিটি প্লেয়ার, ইজ এ ভেরি গুড প্লেয়ার। খালি ওর ফিটনেস নিয়ে সমস্যা। ফিট যদি থাকে, না খেলানোটা কোচের ভুল হবে। এবং লোবো যেটা বুঝছে যে ওকে প্রয়োজন, ওকে সব আগে থেকেই প্রয়োজন, এবং আমার তো কালকে দেখে মনে হলো ভালো, মানে ফিটনেস জায়গাটা অনেক বেটার, অনেক চেহারাটা অনেক রিডিউস করেছে, যেটা ওর প্রবলেম ছিল। এবং ওকে যখনই খেলায় না, বড় প্লেয়ার যখনই খেলায় না, ও ডিমোলাইজ হয়ে যায়। এবং তো বাচ্চা প্লেয়ার, ছোট প্লেয়ার তো মানে কম বয়সী প্লেয়ার নয়, জুনিয়র প্লেয়ার তো নয় যে আবার নতুন, ও তখন ডিমোলাইজ, ভালো লাগে না, তখন আরো আনফিট হয়ে যায়, বুঝতে পেরেছি? তো সেই জায়গা থেকে দিমিকে আমি এবছর দেখছি, দিমি মানে সব শারীরিকভাবে আমি দেখছি যেটা ওর দরকার, যেটা প্রয়োজন সেটাও করে নিয়েছে। এই যে এতদিনের গ্যাপ ছিল এখানে, ও ফিটনেস লেভেল বাড়িয়ে নিয়েছে। ফিটনেস লেভেল বাড়ালে কোয়ালিটি প্লেয়ার আর কোনো চিন্তাই নেই, সেখানে ঠিকই আছে। তবে মোহনবাগান ডিফেন্স নিয়ে সতর্ক বার্তা দিলেন সত্যজিৎ চ্যাটার্জি। তার মতে আত্মতুষ্টির জন্যই গোল খেতে হচ্ছে বাগান ডিফেন্সকে। ওগুলো ভাই, ওগুলো কি বলে, ল্যাক নয় ওগুলো, কি জানিস, ওইগুলো হচ্ছে 3 গোল হয়ে যাওয়ার পর 1 গোল খেয়ে গেল, মানে তখন কি কমপ্লিসেন্ট বলে, বুঝতে পেরেছিস? যে মানে এ হয় আর কি, আত্মতুষ্টি যাকে বলে, আত্মতুষ্টিতে গোল খেয়ে যাচ্ছে। ওইটা ভুল করছে একটু, মানে ওই জায়গাটা, ওই বললাম, ওই টানটা আর থাকছে না। ভাবছে যে হয়ে গেছে, 3 গোল হয়ে গেছে, ঠিক আছে হয়ে যাবে, কিন্তু একটা বল হঠাৎ করে চলে আসবে। আর ওরা তো সবসময় চেষ্টা করবে মোহনবাগান এগেন্স্টে ভালো পারফরমেন্স করার, তারা সব থাকে। সেই জন্য এটা জাস্ট আত্মতুষ্টির জন্য হচ্ছে, নাহলে এটা সম্ভব নয় আমার মনে হয়। এখন থেকেই সকলের নজর ডার্বি ম্যাচের দিকে। 3রা মেতে মোহনবাগান এগিয়ে থেকে মাঠে নামলেও ইস্টবেঙ্গলের বিদেশিরা সমস্যায় ফেলবে বলছেন সত্যজিৎ। এগিয়ে থাকবে, কিন্তু ভেরি টাফ, আমি তোকে বলে দিচ্ছি। ডার্বি এবারে ডার্বি ভেরি টাফ। এগিয়ে আছে মোহনবাগান, কিন্তু ওদের যে 2-3টে ফরেনার হাইট আছে, চেহারা আছে, এইটা খুব ডিস্টার্ব করবে মোহনবাগানকে, কিন্তু আমি এটা বলে রাখতে পারি আগে থেকে। এটা কিন্তু ডিস্টার্ব করবে, এটাকে কিভাবে সামলাবে সেটা ভালো করে বুঝতে হবে। কেননা ইস্টবেঙ্গল অন্য ম্যাচে কি করছে সেটা বড় কথা নয়, কিন্তু যেটা বড় কথা হবে মোহনবাগানের সাথে খেলায় কিন্তু অন্য এসে যায়, বুঝতে পেরেছি? মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো এসে যায়। খেলার বাইরেও একটা খেলা হয়, এবং সেখানে ফিজিকটা না খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, বুঝতে পেরেছিস? তো এখানে 2-3টে প্লেয়ার ওদের ফিজিক্যালি সামনের দিকে 2-3টে প্লেয়ার, মানে আমি নামটা জানি না, কি ভুলে করেছি, বড় হাইট আছে, চেহারা ভালো, বুঝতে পেরেছি? ডিস্টার্ব করবে প্রচন্ড এবছরে প্রচন্ড ডিস্টার্ব করবে মোহনবাগানকে, অন্তত অ্যাটাকিং জোনে খুব ডিস্টার্ব করবে। আর মোহনবাগানের যা কোয়ালিটি প্লেয়ার আছে, এগিয়ে তো থাকবেই। গোল করতে, মানে মোহনবাগান যদি আগে করে নেয়, বেঁধে খেলে একটু, তাহলে অসুবিধা নেই। তবে ম্যাচ ইজ ভেরি টাফ, এটাকে বলতে পারি।
আইএসএলে আবার হার মোহামেডানের। বেঙ্গালুরু এফসির কাছে অ্যাওয়ে ম্যাচে 2-1 গোলে হারল মেহেরাজের ছেলেরা। ম্যাচের 22 মিনিটে ডেভিড উইলিয়ামসের গোল আর 41 মিনিটে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন আশিক কুরুনিয়ান। উল্টো দিকে ম্যাচের 51 মিনিটে মোহামেডানের হয়ে একমাত্র গোল মোহিতোসের। ছন্দে ফিরছে বেঙ্গালুরু এফসি। ব্যাক টু ব্যাক জয় শুধু নয়, এই দিন অনায়াসে মেহেরাজকে টেক্কা দিলেন তার একসময়ের সতীর্থ বেঙ্গালুরুর কোচ রেনেডি সিং। শনিবার কামারহাটি নজরুল মঞ্চে হয়ে গেল উত্তর চব্বিশ পরগনা স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 2017-18 সাল থেকেই এই ভাবনা নিয়ে এগোচ্ছিল তারা। অবশেষে সচিব নবাব ভট্টাচার্যের চেষ্টায় দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হলো এদিন। 2017-18 মরশুম থেকে 2025-26 মরশুম পর্যন্ত প্রতিটি ক্ষেত্রের ক্রীড়াবিদদের এদিন পুরস্কার তুলে দেওয়া হলো উত্তর চব্বিশ পরগনা স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফে। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে প্রাক্তন খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, কামারহাটি পুরসভার চেয়ারম্যান সহ সিএবি প্রাক্তন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। দীর্ঘদিনের প্রচেষ্টা সফল করতে পেরে খুশি সচিব নবাব ভট্টাচার্য। এটা আমাদের একটা জেলার একটা বাৎসরিক প্রোগ্রাম, অনেক বছর ধরে বন্ধ ছিল, 2017-18 থেকে বন্ধ ছিল। আজকে আমরা করলাম। সবাই চায়, ক্লাবগুলো চায় তাদেরকে এগুলো সম্মানিত করে। তারা তো আমাদের তো জেলার বিরাট কিছু প্রাইজ পাই না, আইএসএলেও তখন 50 লাখ টাকা প্রাইজ পাই, তার জন্য এই যে সম্মানটা পাওয়া, এই সম্মানটা ক্লাবগুলোকে দেওয়া, কর্তাদের দেওয়া, প্রত্যেকে মনে রাখবে জেলায় তাদের যে অবদান সেটাকে স্বীকৃতি দেওয়া। আগামী প্রজন্মের জন্য কি বার্তা দেবেন আপনি? এবং যারা এখন অ্যাথলিট আছে তাদের সবাইকে বলা, কঠিন দায়িত্ব পালন করছে। উত্তর চব্বিশ পরগনার খেলোয়াড়দের পুরস্কৃত করা মানে সাফল্যকে তুলে ধরা। সাফল্যের পর যদি খেলোয়াড়রা পুরস্কৃত হয় তাহলে খেলোয়াড়দের উচ্চাকাঙ্ক্ষা অনেক বেড়ে যায় এবং দীর্ঘদিন এই অনুষ্ঠান বন্ধ ছিল, আবার নবাবের হাত ধরে এই অনুষ্ঠান শুরু হলো এবং আমি বিশ্বাস করি এই ছোট্ট ছোট্ট সাফল্যগুলোকে একজন খেলোয়াড় জীবনে আরও বেশি এগিয়ে যাওয়ার মন্ত্র পাবে। খুব ভালো অনুষ্ঠান, আমার সাথে খুব ভালোই লাগে। শনিবার লা লিগায় সেল্টা ভিগো মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরুতে চুয়ামিনির করা গোলে 1-0 গোলে এগিয়ে যায়। পরের মুহূর্তে ইগলেসিয়াসের করা গোলে সমতা ফেরায় সেল্টা ভিগো। ম্যাচের শেষ মুহূর্তে ভালভার্দের করা গোলে সেল্টা ভিগোকে 2-1 গোলে হারায় রিয়াল মাদ্রিদ। এখনও অবধি লিগ টেবিলে 2 নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার লিগ ওয়ানে পিএসজি মুখোমুখি হয়েছিল মোনাকোর বিপক্ষে। মোনাকোর কাছে নিজেদের ঘরের মাঠে 3-1 গোলে হেরে যায় পিএসজি। মোনাকোর হয়ে গোল অ্যাকলিউস, গোলোভিন এবং বালোগুনের। পিএসজি এর হয়ে গোল বারকোলার। এই ম্যাচে হার হলেও এখনও লিগ টেবিলের 1 নম্বরেই আছে পিএসজি। বিরাট রোহিত থেকে অভিষেক বুমরা আন্তর্জাতিক মঞ্চে কিরকম করছেন সকলে। ক্রিকেট দুনিয়ার যাবতীয় খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। রবিবার টি-20 বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 3 বছর আগে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় দলের, সেই স্টেডিয়ামেই ভারতের সামনে ফের একটা বিশ্বকাপ জয়ের হাতছানি। তার আগে সবকিছু ঠিকঠাক থাকলেও দলের বোলিং নিয়েই যে ভারতীয় শিবির বেশ খানিকটা চিন্তায় রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বরুণ নাকি কুলদীপ যাদব, তা নিয়েই চলছে হিসাব নিকাশ। এখনও পর্যন্ত বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেননি বরুণ চক্রবর্তী। সেই জায়গায় সকলেই কুলদীপ যাদবকে খেলানোর পরামর্শ দিচ্ছেন, যদিও গৌতম গম্ভীর আবার খুব একটা উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষে নন। তবে ভারতীয় দলের ব্যাটিং কিন্তু বেশ আত্মবিশ্বাস যোগাচ্ছে সকলকে। একই সঙ্গে সঞ্জু স্যামসন, ঈশান কিষানদের ছন্দে থাকাটা যে ভারতের কাছে একটা অ্যাডভান্টেজ তা বলাই যায়। অন্যদিকে নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ এবারে বিশ্বকাপে অন্যতম শক্তিশালী লাইন আপ, সেই কারণেই বেশ সতর্ক টিম ইন্ডিয়া। ভাগ্য ফেরাতে এবার এক অভিনব সিদ্ধান্ত ভারতীয় দলের। রবিবার ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। তার আগেই বদলে গেল ভারতের টিম হোটেল থেকে স্টেডিয়ামের ড্রেসিং রুমও। সবই নাকি নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সেই অভিশপ্ত রাতের স্মৃতি মুছতেই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গেই অনেকে আবার এর পিছনে কুসংস্কারও দেখতে পাচ্ছে। তবে শেষ পর্যন্ত ভারতের ভাগ্য বদল হয় কিনা সেটা তো সময় বলবে। শোনা যাচ্ছে 2023 সালে যে হোটেলে ভারতীয় দল ছিল এবার আর সেখানে থাকছে না। এমনকি স্টেডিয়ামের হোম নয়, অ্যাওয়ে ড্রেসিং রুমই ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি মানুষেরই কিছু না কিছু কুসংস্কার থাকে। ফাইনালের আগে ভারতীয় দলও যেন তার অন্যথা নয়। গোটা দেশবাসীর সঙ্গে টিম ইন্ডিয়াও যেন খানিকটা চিন্তাতেই রয়েছে ফাইনালের ভেন্যু নিয়ে। টি-20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারালেই বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখবেন সূর্যকুমার যাদবরা। তবে রবিবারের ফাইনালে কিউইদের একটি শক্তি চিন্তায় রাখবে ভারতীয় দলকে, ফিন অ্যালেন এবং টিম শেফার্ড।
নিউজিল্যান্ডের ওপেনিং জুটিকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির। শেইফার্ট বিশ্বকাপের শুরু থেকেই ভালো ফর্মে রয়েছেন। 8টি ম্যাচ খেলে শেইফার্ট করেছেন 274 রান, স্ট্রাইক রেট 161.17, 3টে অর্ধশতরান করেছেন। ফাইনালেও ম্যাচের রং বদলে দিতে পারেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 33 বলে 100 রানের অপরাজিত ইনিংস খেলার পর হালকাভাবে নেওয়ার উপায় নেই অ্যালেনকেও। মাঠের সব দিকে অনায়াসে শট মারতে পারেন। ব্যাট হাতে কতটা বিপজ্জনক হতে পারেন সেটা তিনি দেখিয়ে দিয়েছেন। নিউজিল্যান্ডের এই ওপেনিং জুটি চাপে রাখবে ভারতকে। রবিবার টি-20 বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। ঘরের মাঠে ভারতকেই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসেবে এগিয়ে রাখছেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। একই সঙ্গে সঞ্জু স্যামসনকে নিয়েও আত্মবিশ্বাসের সুরই শোনা গেল তার মুখ থেকে। সেই সঙ্গে ফাইনালের কি ফ্যাক্টর কি হতে পারে সে নিয়েও মুখ খুললেন লক্ষ্মীরতন শুক্লা। একটা লোক যখন একটা মানুষ যখন কান্ট্রি বা স্টেটকে রিপ্রেজেন্ট করে, আমি আগেও বলেছি, সব চাপকে সরিয়ে দিয়ে তারা এই জায়গা অ্যাচিভ করে, আর যারা চাপ নেয় তারা এই জায়গা অ্যাচিভ করতে পারে না। সো আমার মনে হয় না 0.0% কারোর উপরে চাপ থাকবে, নিজের উপরে আস্থা থাকবে। পজিটিভ আস্থা আছে বলেই কিন্তু সঞ্জু স্যামসন এত ভালো খেলছে বা পুরো ইন্ডিয়ান টিম ভালো খেলছে। আজকে দুটো ম্যাচ সঞ্জু স্যামসন ভালো খেলেছে, এই জন্য আমরা সঞ্জু স্যামসনের কথা বলছি। অবভিয়াসলি যারা ভালো খেলে, আর হোয়াট আ প্লেয়ার হি ইজ। আমি ওকে ওই সময় থেকে দেখে জানি যখন ও ফার্স্ট কলকাতা নাইট রাইডারের হয়ে খেলতে আসে, একদম বাচ্চা ছেলে ছিল, 17 বছর বয়স ছিল, 17-18 বছর বয়স ছিল। সো হি ইজ এ গ্রেট ম্যান, আর খুব ভালো খেলছে। আর আমি আশা করি অভিষেক শর্মারও ফর্ম ফিরে আসবে, বাট হি ইজ ইন গুড টাচ। এরকম নয় কি খুব খারাপ ব্যাটিং করছে, বাট আমার মনে হয় কি ওর ন্যাচারাল খেলাই উচিত, বিকজ ও যেভাবে খেলেছে সেভাবেই খেলা উচিত, কারো কথা শোনা উচিত না। আমি সবসময় আশাবাদী, আমরা সবাই সবসময় আশাবাদী, আমি তুমি আমরা সবাই। আর দেখো, ক্রিকেট খেলা বহুত অদ্ভুত খেলা আছে। যে কোনো স্পোর্টস হচ্ছে ইউ হ্যাভ টু গিভ ইউর 100%, আর তার জন্যই 100% দেয়। এই জন্য তারা কান্ট্রি বা স্টেটের জন্য রিপ্রেজেন্ট করে আর ফাইনাল খেলছে। ওয়ার্ল্ড কাপ আমরা ফাইনাল খেলছি। সো এর থেকে বড় মোটিভেশন কিছু হতে পারে না। ইন্ডিয়ান প্লেয়ারদের যেভাবে পারফরমেন্স করেছে, নিউজিল্যান্ড যেভাবে পারফরমেন্স করে ফাইনালে এসেছে। তো দেখো, ফাইনাল বা যে কোনো ম্যাচ খুবই টাইট হয়। আর টি-20 খেলায় তোমার কাছে কামব্যাকের সুযোগ থাকে না। লাস্ট ম্যাচ যদি আমরা সেমিফাইনাল দেখি, ইন্ডিয়া আর তোমার ইংল্যান্ডের যে খেলাটা হলো, হ্যাঁ না, সো এক সময় মনে হচ্ছিল কি খেলা ফার্স্ট 7-8 ওভারে মনে হলো খেলা একদম ইন্ডিয়া একতরফা জিতে যাবে, কিন্তু 16, 15, 17, 18 ওভারে মনে হচ্ছিল আরে কি হয়ে গেল। সো এটাই হচ্ছে ক্রিকেট খেলা। বাট ইয়েস, নিউজিল্যান্ডও খুব ভালো খেলছে, ইন্ডিয়াও খুব ভালো খেলছে। আর আমি একটা ভালো ম্যাচ কালকে আশা করছি কি ভালো ম্যাচ হবে। ইজি ম্যাচ তো অবভিয়াসলি হবে না, দুটো টিমই কাউকে ছাড়বে না। অবভিয়াসলি আমাদের ফেভারিট তো ইন্ডিয়া আছেই, আর ইন্ডিয়া থাকবে। কিন্তু তুমি দেখবে কি কালকে আমার মনে হয় কি নিউজিল্যান্ড বলার ভার্সেস ইন্ডিয়ার একটা ব্যাটিং ব্যাটল হতে পারে, বিকজ নিউজিল্যান্ড খুব ভালো বোলিং করেছে। যদি তুমি দেখো পুরো সিরিজ দেখো, খুব ভালো বোলিং করেছে, আর ব্যাটিং এও ওরা ভালো পারফরমেন্স আছে। আর আমরাও সেম, আমরাও বোলিং ভালো করেছি, ব্যাটিং ভালো করেছি, আমরা ফিল্ডিংও খুব দুর্দান্ত করেছি। সো এক্সপেক্টিং এ গ্রেট ম্যাচ, বাট ইয়েস, ইন্ডিয়া ফেভারিট। দেখো, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এটা ওয়ার্ল্ড কাপের খেলা হচ্ছে, এখানে স্পিনিং ফ্রেন্ডলি উইকেট পাবে না। এইটা যদি তুমি টি-20 সিরিজ হতো, হ্যাঁ না, ইন্ডিয়া নিউজিল্যান্ড খেলছে, হোম কন্ডিশনে খেলছে, তখন তুমি উইকেট একটু নিজের হিসাবে বানাতে পারো। কিন্তু যেখানে তোমার আইসিসি টুর্নামেন্ট হচ্ছে, ওখানে তুমি নিজের হিসেবে উইকেট বানাতে পারবে না। তুমি ইডেন গার্ডেনের উইকেট দেখলে কত ভালো উইকেট দেওয়া হয়েছিল। সৌরভ গাঙ্গুলি নিজেই বলেছিল দাদি কি উইকেট হাই স্কোরিং উইকেট হবে, হাই স্কোরিং উইকেট হলো। লাস্ট ম্যাচে যদি তুমি ওয়ানখেড়ে দেখো, হাই স্কোরিং উইকেট হলো। তো এখানে আমার মনে হয় উইকেট কোনো টিমকে ফেভার করবে বলে আমার মনে হয় না। স্পেশালি তুমি যদি ভাবো কি টার্ন হবে, স্পিনারদের কিছু অদ্ভুত হবে, সেটা হবে না। স্পিনাররা স্কিলের উপরে তাদেরকে বল করতে হবে। আর দেখো, বরুণ চক্রবর্তী বা ইন্ডিয়ান স্পিনাররা উইকেটে হেল্প পাচ্ছে না বলে বোলিং এ ওই এফেক্টনেসটা আসছে না, তাই না? ওই গ্রিপ করছে না, বিকজ উইকেট খুব ভালো উইকেট তৈরি করা হয়েছে। আমি আগে বললাম কি এটা আইসিসি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে, এটা কিন্তু এটা নিউট্রাল খেলা হচ্ছে। সো এখানে স্পিনারদেরকে এক্সট্রা নিজের ক্যালিবার দেখাতে হবে, এক্সট্রা নিজের স্কিল দেখাতে হবে। সো আমার মনে হয় কি, বাট স্টিল ইন্ডিয়ান স্পিনিং আর ভেরি গুড। অ্যান্ড অবভিয়াসলি বুমরা তো অবভিয়াসলি একটা ওই 4 ওভার তো যে কোনো টিমের জন্য মাইনাসই থাকে।
একটা হতে পারে কি আমাদের যে স্ট্রেংথ আছে, আমাদের হোম কন্ডিশনে আমাদের খেলা, আমরা কন্ডিশনটা জানি, আমাদের হোম মাঠে খেলা, আমাদের দর্শক, আমাদের সবকিছু ফেভার, মানে ইন্ডিয়ারই ফেভারে সবকিছু আছে, মানে ইন্ডিয়ার ফেভারের বাইরে কিছু নেই। বাট ইয়েস, কাম অ্যান্ড কম্পোজ, নার্ভকে কন্ট্রোল করে রাখতে হবে, আর আর বিন্দাস খেলতে হবে। আর আমার বললে তো বিন্দাস হবে না, বাট ওরা বিন্দাসই খেলছে আর বিন্দাসই খেলবে, আর আমার মনে হয় কি ভালো খেলা হবে। আর অবভিয়াসলি আগেও বলেছি, এখনো বলছি, ইন্ডিয়া ফেভারিট। ক্রিকেট ফুটবলের বাইরেও অন্যান্য খেলা নিয়ে আমাদের সেগমেন্ট উইং প্লে। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেন ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। আর দুটি ম্যাচ জিতলেই প্রকাশ পাড়ুকন এবং পুল্লেল্লা গোপীচন্দ্রের পর তৃতীয় ভারতীয় হিসেবে এই খেতাব জিতবেন বাঙালি লক্ষ্য। বার্মিংহ্যামে শুক্রবার পুরুষদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে বিশ্বের 6 নম্বর চীনের শিফেংকে 21-13-21-16 ব্যবধানে হারিয়ে দেন 12 নম্বর র্যাঙ্কিংধারী এই ভারতীয়। ফাইনালে তিনি কানাডার ভিক্টর লাই এবং জাপানের কোকি ওয়াতানাবের সাথে মুখোমুখি হবেন। ইন্ডিয়ান ওয়েলস থেকে বিদায় নিলেন জনপ্রিয় ফরাসি টেনিস খেলোয়াড় গেইল মনফিল্স। কানাডার ফেলিক্স অগার আলসিয়ামের কাছে 6-7, 6-3, 6-4 ব্যবধানে হেরে গেলেন মনফিল্স। এই হারের পর 39 বছর বয়সী মনফিল্স জানান এই মরশুমটি তার শেষ মরশুম হবে। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ফুটবল, ক্রিকেট সহ খেলাধুলার যাবতীয় লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় প্যারালাল ঝলকে নজর রাখুন।